হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো সোমবার আর ঘড়িতে এখন সময় সকাল 10টা। সকাল সকাল বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। আর আজকে আমরা এসেছি রটারডামের একটা ফেমাস জায়গায় ঘুরতে। আচ্ছা, গেস করুন তো কী হতে পারে। ঠিক আছে, চলুন আমিই বলে দিই। আজকে আমরা যাচ্ছি ইরাসমাস ব্রিজ। ইরাসমাস ব্রিজ কিন্তু এখানকার বেশ বিখ্যাত একটা জায়গা বলতে পারেন। যারাই নেদারল্যান্ডস বা রটারডামে আসেন তারা কিন্তু এই ইরাসমাস ব্রিজ না ঘুরে বাড়ি যান না। আর এখন এখানে জুলাই মাস চলছে, তাও কিন্তু বেশ ঠান্ডা আছে দেখুন। আর এখানে তো ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল, আগের থেকে বলা যায় না কি হবে কি না হবে। মানে এই হয়তো গরম আছে, আবার এই ঠান্ডা পড়ে গেছে, এরকম চলতেই থাকে সব সময়। এই 2-3 দিন আগের কথাই তো, একদিন এত গরম পড়েছিল আর এতটাই পরিমাণ রোদ ছিল যে ভীষণ গরম লাগছিল। তারপরের দিনই আবার সোয়েটার পরে বেরোতে হচ্ছে। ভাবুন তাহলে এখানের ওয়েদার নিয়ে আর কীই বা বলবেন। আজকেও এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে, যার জন্য ওয়েদার কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল। আর আমাদের সামনে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, ওনারা হয়তো এখানকার ট্যুরিস্ট। আমাদের যদিও এখান থেকে বাড়ি খুবই সামনে, আমরা মেট্রো ধরে এসেছি। মেট্রোতে 2টো স্টপেজ পরেই আমাদের বাড়ি থেকে এই জায়গাটায়, এটা বিউরিশার সামনে থাকে আর কি। প্রচুর জল আছে নাকি? গাড়িগুলো কী স্পিডে আসছে দেখলেন? এখানে কিন্তু প্রত্যেকটা রোডের স্পিড লিমিট নির্ধারিত করা থাকে। মানে আলাদা আলাদা রোডে স্পিড লিমিট আলাদা হয়। মানে আপনাকে ধরুন এই রোডে 150 কিলোমিটার পার বেগে চালাতেই হবে। সেই ক্ষেত্রে কিন্তু এর থেকে কমে চালালেও আপনার ফাইন হতে পারে। আর দেখুন, ওই একটা মানুষ সামনে দিয়ে হেঁটে গেল না, উনি কিন্তু এখন জগিং করতে বেরিয়েছেন। এখানকার মানুষজন শরীর নিয়ে খুবই সচেতন। এই ইরাসমাস ব্রিজের পাশেই কিন্তু বিভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ দেওয়া আছে। যখনই এটা দেখেছি তারপর থেকেই আমি আমার নিজের কান্ট্রি, নিজের দেশের ফ্ল্যাগ খোঁজার জন্য চোখগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কখন দেখতে পাবো। যদিও এই ফ্ল্যাগগুলো অনেক দূর পর্যন্ত ছিল রাস্তার, হয়তো আরেকটু পরে আছে, সেই আশা নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর দেখুন, এই নদীতে কিন্তু প্রচণ্ড জল আছে। ওই যে দূরে ভি শেপের একটা দেখতে পাচ্ছেন না, ওটাই ইরাসমাস ব্রিজ। ইরাসমাস ব্রিজ কিন্তু এখানে বেশ ফেমাস। আর যখন ক্রিসমাসের টাইম হয় না, বা নিউ ইয়ারের সময় 1 জানুয়ারিতে এখানে প্রচুর পরিমাণে ফায়ারওয়ার্কস হয়। প্রায় আধ ঘন্টা ধরে ফায়ারওয়ার্কস হতে থাকে। এইবারে আমি আপনাদেরকে সেটাও দেখাবো। আর এই ব্রিজটার উচ্চতা কিন্তু প্রায় 139 মিটার হবে। তাহলে ভাবুন, এত বড় ব্রিজ। যদিও এই ব্রিজ রাত্রেবেলায় দেখতে এর থেকে আরও অনেক বেশি ভালো লাগে। চলুন সামনে গিয়ে আরও আপনাদেরকে ভালো করে দেখাবো। এতটা আমরা হেঁটে চলে এসেছি আর পুরো রাস্তাটাই কিন্তু বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। আর এতক্ষণে আমি আমার নিজের দেশের ফ্ল্যাগ দেখতে পেয়েছি, ওই যে দেখুন ওইখানে। তাহলে চলুন আরও কিছুটা এগিয়ে যাওয়া যাক আর দেখি এখানে কি কি আছে। বেশ ভালোই রোদ উঠেছিল, যার জন্য হাঁটতে খুব একটা বেশি কষ্ট হচ্ছিল না। আমি যতক্ষণ দূর থেকে ব্রিজটা দেখতে পাচ্ছিলাম ততক্ষণই ভাবছিলাম যে ব্রিজের ওপরে যাওয়া যাবে না, বা কখন ব্রিজের ওপরে যাব। কারণ সবসময় এরকম মনে হয় না যে যেটা দেখতে এসেছি সেটা কখন সামনে থেকে দেখব। আর এখানে দেখলাম পুরো রাস্তাটাতে এরকম কিছু একটা চকমকে জিনিস দেওয়া ছিল, দূর থেকে যেটা রোদ পড়ে বেশ চকচক করছিল আর দেখতেও ভালো লাগছিল। যদিও এই রাস্তাটায় হয়তো ওই কাঁচ টাইপেরই কিছু দেওয়া ছিল, জানি না, ঠিক বুঝতে পারিনি। আর এখানে এরকম একটা স্ট্যাচু টাইপের করা ছিল, যেখানে দাঁড়িয়ে আপনি ফটো তুলতে পারেন। আর এটা ছিল একটা অনেক বড় বোট। এই বোটটা বা ক্রুজটাতে হয়তো অনেক দূর দেশে পাড়ি দেয়। আর দেখুন এখানে থেকে কিন্তু প্রচুর ক্রুজ ছাড়ে, যেটা অন্য দেশ অবধি চলে যায়। আর এই ক্রুজটার মধ্যে তো হোটেল বা রেস্টুরেন্টও ছিল। দেখুন সামনেটাতে কত চেয়ার টেবিল দেওয়া আছে, আপনি চাইলে ওখানে বসে খাওয়া দাওয়াও করতে পারেন। এখন যে জায়গাটাতে আমরা আছি এটা হলো রটারডাম। আর
আপনারা হয়তো জানেন যে রটারড্যাম কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর এই শহরটা আরও নতুন করে তৈরি করা হয়। আর এই যে সব বড় বড় বিল্ডিং দেখছেন, এগুলোও কিন্তু খুবই নতুন। তাই এখানকার স্ট্রাকচার একেবারেই ডাচ স্ট্রাকচারের সাথে মেলে না। এগুলো একদম সিটি ভিউ পাবেন আপনি এখানে আসলে। আর এখান থেকে একটু দূরে যদি স্কিডাম চলে যান, তাহলে কিন্তু সেখানে আবার আপনি একদম অরিজিনাল বা অথেন্টিক ডাচ কালচারের বিভিন্ন টাইপের বাড়ি, সেখানকার রাস্তা, ব্রিজ দেখতে পাবেন। তার জন্য এটা এতটা বেশি নতুনত্ব লাগছিল। আর ওই যে একটা ফ্লোর টাইপের দেখতে পাচ্ছেন না, ওটা দিয়ে এখন আমাদেরকে ওপরে উঠে যেতে হবে। আর এখানকার সিঁড়িগুলোও কিন্তু বেশ একদম প্লেন ছিল, মানে খুব একটা বেশি হাঁটতে বা উঠতে অসুবিধা হবে না। আর এইটা দিয়ে গেলেই আপনি একদম ইরাসমাস ব্রিজের সামনে পৌঁছে যাবেন। এখানে কিন্তু প্রচুর ওয়াটার ট্যাক্সিও চলে, যেগুলো ভাড়া করে আপনি চাইলে এই পুরো জায়গাটা ঘুরে দেখতে পারেন। আর ওয়াটার ট্যাক্সি যদি না নিতে চান, তাহলে কিন্তু বোট রাইডও করতে পারেন। এখানকার বোট রাইডও বেশ ফেমাস। এখানে একটা ছোট্ট ওই আইল্যান্ড টাইপেরও আছে, মানে দুদিকে জল আর মাঝখানে মানুষজন বসবাস করে। সেই জায়গাটা যদিও আজকে আমাদের যাওয়া হলো না। আর এখন আমরা একদম ব্রিজের পাশ দিয়ে হাঁটছি। দেখতে পাচ্ছেন ব্রিজের প্রত্যেকটা জায়গা, ওই রডগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগছে দেখতে, তাই না? ব্রিজ তো দেখা হয়ে গেল, এরপর বাড়ির দিকে রওনা দেব। আর দেখুন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তার জন্য এত সুন্দরভাবে জায়গাটা বন্ধ করা আছে। আর এটা দিয়ে খুব একটা বেশি ট্রাম, ট্রেন, মেট্রো পেরোতে পারবে না। জাস্ট আপনি পায়ে হেঁটে যেতে পারেন বা সাইকেল নিয়ে যেতে পারেন। আর দূরে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা দেখে মনে হচ্ছে যেন হেলে আছে বা ভেঙে পড়বে, কিন্তু ওটা এখানকার একটা স্ট্রাকচার বা ডিজাইন বলতে পারেন। আর দেখে মনে হচ্ছে যেন পিলারের সাহায্যে এই বিল্ডিংটাকে আটকে রেখেছে। কী সব অদ্ভুত অদ্ভুত আইডিয়া, তাই না? মানুষের মাথার থেকে বেরো। আর এই যে এতক্ষণ ধরে যে বিল্ডিংটা আমরা দূর থেকে দেখছিলাম, এখন আমরা একদম তার সামনে চলে এসেছি। সামনে যে রেড কালারের রোডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনলি সাইকেল যাওয়ার জন্যে। আর আমরা এখন রোডের এই পাশটাতে চলে এসেছিলাম, আর এটা দিয়ে দেখলাম যে একদম জলের সামনে যাওয়া যাবে। তাই ভাবলাম ওটা একটু দেখে আসি। এখানে দেখুন একটা কত বড় ক্রুজ দাঁড়িয়ে আছে, আর এটাতে মনে হয় পার্টি হচ্ছিল। আর প্রচণ্ড জোরে গান বাজাচ্ছিল, তার জন্য হয়তো পুলিশ চলে এসছে আর সেটাকে বন্ধ করানোর জন্য। এই ক্রুজগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, প্রায় 5-6 মাস ধরে এরা জলে যেতেই থাকে। আর আমরা যেটা ভাবলাম সেটা সত্যি, পুলিশ চলে এসেছিলো এই ডিজে বা গান যেটা বাজাচ্ছিল সেটা বন্ধ করার জন্যে। আর বন্ধ করাবে নাই বা কেন, এত জোরে জোরে বাজাচ্ছিল না, আমরা তো ওইটা দেখেই বিশেষ করে ওর সামনে গেলাম। চলুন তাহলে আমরা এরপর আস্তে আস্তে সামনের দিকে রওনা দিই। আর এমন হঠাৎ করে বাতাস দিতে শুরু করেছে না, বেশ ঠান্ডাও লাগছে, একটু আগে গরম লাগছিল। এই ক্রুজটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকেই কিন্তু চলে যাচ্ছে। হয়তো পুলিশরা এসে বলল যে একটু ক্রাউডেড জায়গা থেকে দূরে গিয়ে বাজাতে, আই ডোন্ট নো। আর এখন দেখুন আমি জ্যাকেট পরে নিচ্ছিলাম, কারণ এত হঠাৎ করে ঠান্ডা হতে শুরু করেছিল ওয়েদারটা, যার জন্য জ্যাকেট পরতেই হলো। আর এখানে তো আপনাকে সব সময় জ্যাকেট আর ছাতা নিয়ে ঘুরে বেড়াতেই হবে, যদিও আমরা ওয়াটারপ্রুফ জ্যাকেটই পরি, কারণ এখানে কখন বৃষ্টি হবে সেটাও কেউ বলতে পারে না। আর ওই যে বলছিলাম না ওয়াটার ট্যাক্সির কথা, ওই ছোট্ট একটা বোট টাইপের যাচ্ছে, ওটাই ওয়াটার ট্যাক্সি। এটাতে করে আপনি এই জলে ঘুরে বেড়াতে পারেন। আর এদিকে দেখুন আমি টুপি সোয়েটার পরে একদম রেডি হয়ে গেছি। আসার সময় তো হেঁটে হেঁটে বেশ চলে এসেছিলাম, এখন আর এতটা রাস্তা হেঁটে কিছুতেই যেতে পারবো না। তার জন্য হয় ট্রাম বা মেট্রো কিছু একটা নিতেই হবে। 9292 বলে এখানে একটা অ্যাপ পাওয়া যায়, যার মাধ্যমে আপনি এখানকার সব কিছু, মানে এখানকার পাবলিক ট্রান্সপোর্ট সম্পর্কে জানতে পারবেন। সেখান থেকে সার্চ করে আমরা দেখলাম যে এখান থেকে নিয়ারবাই ট্রাম স্টেশনই হবে, তাই আমরা ট্রামের জন্যই ওয়েট করছিলাম। আর 2 মিনিট পর ছিল আমাদের ট্রাম, আর ট্রামে করে আমরা নেমে যাব আমাদের একদমই বাড়ির সামনে। আজকে ভাবলাম বিকেলে স্ন্যাক্সে বানাবো বার্গার টাইপের কিছু।
যদিও এই টিকিগুলো আমরা আগের থেকেই কিনে এনেছিলাম, এটা আমরা একটা এখানের ইন্ডিয়ান দোকান আছে যেখান থেকে কিনেছিলাম। আর এখন শুধুমাত্র আমাদেরকে এই টিকি যেগুলো আছে এগুলো ভেজে নিলেই হবে। এই টিক্কিগুলো ছিল ফ্রোজেন। এখন আমি একটু ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছিলাম আর একটু সেঁকে নিচ্ছিলাম, যাতে বেশ কুড়মুড়ে হয় ব্যাপারটা। তখন যদিও মাথায় ছিল না, এটা তখন স্যান্ডউইচ মেকারে করে নেওয়াই উচিত ছিল, তাহলে আরও ভালো হতো। সে যাই হোক, প্রথমবার হয়ে গেছে, পরের বার থেকে এটা স্যান্ডউইচ মেকারেই করা হবে। আর দেখুন, আমি এদিকে টিকিগুলো বের করে নিয়েছি, এগুলো এখন একদম ফ্রোজেন আছে আর বরফও জমে আছে ওপরে। এরপর চলুন তাহলে এটাকে আমরা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিই। আর এদিকে আমি চা বানাচ্ছিলাম। চা বানাতেও তো প্রচুর টাইম লাগে, প্রায় আধ ঘন্টা ধরে চা বানাতে হয়। আর এই যে টিকিগুলো আমার আস্তে আস্তে ভাজাও হয়ে গেছে, বেশ একটু লাল লাল করে ভাজলে কিন্তু আলুর চপের মতনই খেতে লাগছিল। অনেক দিন পর মনে হলো চপ খেলাম, এরকম টাইপের স্বাদ ছিল। আর আমি ওই ব্রেডের মধ্যে দেওয়ার জন্য একটু টমেটো, শসা, ধনেপাতা কেটে নিয়েছিলাম আর বের করে রেখেছিলাম সস আর মায়োনিজ। এই টিকির সাথে কিন্তু ওনারা কিছু চাটনিও দিয়েছিলেন, তার মধ্যে একটা তো ছিল একটা ওই তেঁতুলের চাটনি, আর একটা ছিল কাঁচা লঙ্কার, যেটা খেতে খুবই ভালো। আমি এক এক করে ব্রেডের ওপরে ওই প্রথমে মায়োনিজ দেব, তারপর শসা, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা দিয়ে দেবো, তারপর ওপর থেকে দিয়ে দেবো এই টিকিগুলো। টিকিগুলো যদিও আমি হাতে নিয়ে বের করেই খেয়েছিলাম, কারণ ওটা খেতে বেশি ভালো লাগছিল। আজকে আমার এই ভ্লগ এখানেই শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে, ততক্ষণের জন্য টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।